এবার একটু চুচুড়ার দিকে আমাদের নজর রাখতে হচ্ছে। সেখানে মৃত্যু ঘিরে অশান্ত চুচুড়া, রাস্তা অবরোধ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি মহিলাদের। অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে চুচুড়া হসপিটাল রোড অবরোধ স্থানীয়দের। ঘটনাস্থলে পুলিশ গেলে উত্তেজনা বাড়ে, অবরোধ তুলতে গেলেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সোমনাথ। সোমনাথ, কিভাবে মৃত্যুর কারণ নিয়ে কি জানা যাচ্ছে আর এখন কি পরিস্থিতি সেখানে? দেখো, সামান্য বচসার জেরে মাথায় আঘাত করে আঘাত করে যে স্থানীয় বাসিন্দাকে আঘাত করে, অমল খানকে আঘাত করে। সাজিদ বলে তার পারিপার্শ্বিক একজন যে চালক একটি গালাগালি নিয়ে সে সাইকেল নিয়ে যখন ফিরছিল তাকে গালাগালি করার পর সে ওখানে তাকে বাস দিয়ে আঘাত করার পর গত সোমবার দিন সে ওখানে বিকেলবেলা লুটিয়ে পড়ে এবং রক্তাক্ত অবস্থায় স্থানীয় বাসিন্দারা নিয়ে গিয়ে চুচুড়া হাসপাতালে ভর্তি করে। গত আজ সকালবেলায় চুচুড়া অমল খান ওখান থেকে মৃত্যু হওয়ার পর তাকে ওখানকার স্থানীয় বাসিন্দারা মাজিদের গ্রেফতারের দাবিতে চুচুড়া সদর ইমামবাড়া হসপিটালের সামনে ওখানে রাস্তা ঘিরে অবরোধ করে এবং ঘটনাস্থলে চুচুড়া থানার পুলিশ গিয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়, গিয়ে এবং স্থানীয় লোকেদের সাথে কথা বলে এবং স্থানীয় লোকেরা পুলিশকে জানায় যে অবিলম্বে তাকে অ্যারেস্ট করতে হবে। অর্থাৎ সামান্য বচসার জেরেই এই খুন। ধন্যবাদ সোমনাথ। 10 খানা মাথায় সেলাই পড়লো আর ওর কোনো কথা বলছিল না। আমি কত ডাকলাম, আমি আর পারলাম না। এমন কি হয়ে গেল আমি নিজেই বুঝতে পারছি না কি করে হয়ে গেল। নজর রাখছি পরের খবরে। আইটিআইটির পর এবার সিবিআই। শহরে আবারও অ্যাকশনে কেন্দ্রীয় এজেন্সি। 7 সকালেই আলিপুরের জাজেস কোর্ট রোডে অভিযান। সংসদে ঘুষের বদলে প্রশ্ন মামলায় মহুয়া মৈত্রর বাবার বাড়িতেই তল্লাশি অভিযান। রত্নাবলী অ্যাপার্টমেন্টে ব্যবসায়ী ডিএল মৈত্রের ফ্ল্যাটে হানা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি রৌনক। সেখানে সকাল থেকেই তল্লাশি অভিযান চলছে। এখনো পর্যন্ত কি জানতে পারছো? কোনো নথি উদ্ধার করেছে? দেখো, প্রায় 6 ঘন্টা হতে যায় তল্লাশি অভিযান চলছে। সকাল 7টা নাগাদ সিবিআইয়ের একটি টিম এই রত্নাবলী অ্যাপার্টমেন্টের সামনে আসে এবং 8টা নাগাদ মহুয়া মৈত্রর মা নিজে আসেন। তাকে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। কিছুক্ষণ আগে আমরা ছবি দেখিয়েছিলাম, প্রিন্টার নিয়ে ভেতরে প্রবেশ করা হয়। এখনো পর্যন্ত সিবিআই যারা আধিকারিকরা তারা কিন্তু বাইরে বেরোননি। এখনো পর্যন্ত কোনো সে অর্থে নথি উদ্ধারের ঘটনা সামনে আসেনি, কিন্তু যেটা জানা যাচ্ছে ভেতরে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যে বিষয়টি তুমিও বললে যে ঘুষ নিয়ে প্রশ্ন মামলায় মূলত লোকপালের তরফ থেকে মহুয়া মৈত্রর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। পরবর্তীতে সিবিআই সূত্রে যেটা জানা যাচ্ছে এই অভিযোগের ভিত্তিতে এফআইআরও দায়ের হয়েছিল এবং সেই এফআইআরকে সামনে রেখেই কিন্তু মহুয়া মৈত্রর এই যে বাবার যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে একেবারে অভিযান চালায় সিবিআই আধিকারিকরা। মূলত যে কোনো রকম নথি উদ্ধার হচ্ছে কিনা এবং এই যে ঘুষ নিয়ে প্রশ্ন মামলায় সেখানে কোনো রকম নথি আসছে কিনা এবং কোনো রকম টাকা পয়সার লেনদেন রয়েছে কিনা এই বিষয়গুলো কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এমনটাই সূত্র কথা জানা যাচ্ছে। অর্থাৎ এই যে আলিপুর জাজেস কোর্ট যে রত্নাবলী অ্যাপার্টমেন্ট, সেখানে কিন্তু মহুয়া মৈত্রর বাবা উপস্থিত নেই, তার মা রয়েছে। তার মাকে দীর্ঘক্ষণ ধরে এই বিষয়কে সামনে রেখেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেন এই জিজ্ঞাসাবাদ? কারণ দেখা গেছিল গত বছর নভেম্বর মাসে ঝাড়খণ্ডের একজন বিজেপি সাংসদ তিনি কিন্তু অভিযোগ দায়ের করেছিল এই যে ঘুষ নিয়ে প্রশ্ন মামলায়। সেই অভিযোগকে সামনে রেখেই পরবর্তীকালে একেবারে টালমাটাল অবস্থা দেখা যায় এবং মহুয়া মৈত্রকে দেখা যায় বরখাস্ত হতে হয় সাংসদ পদ থেকে। বহিষ্কৃত তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র এই নিয়ে কিন্তু একাধিকবার বিভিন্ন মাধ্যমে মুখও খুলেছিলেন এবং সেই বিষয়কে সামনে রেখেই লোকপালের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয় গত 19শে মার্চ এবং বলা হয়েছে যে আগামী 6 মাসের মধ্যে এই কেন্দ্রীয়কারী সংস্থা অর্থাৎ সিবিআইকে গোটা যে এই ঘটনার রিপোর্ট পেশ করতে হবে এবং সেই বিষয়কে সামনে রেখে কিন্তু আজ সকাল থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অত্যন্ত তৎপর হয়ে দেখা যায় এবং বিভিন্ন জায়গায় যেমন যায় এবং সেইখানেই দেখা যায় এই যে আজ মহুয়া মৈত্র বাবার ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আসে। ধন্যবাদ রৌনক। আমরা বলতে পারি সিবিআই আসার পরে কি ওনার মা এলেন? হ্যাঁ, এই যে তো উনি কি আসতেন স্যার মহামন্ত্রীকে দেখেছেন এখানে আসতে? আমি আজ পর্যন্ত দেখিনি ওনাকে। ওনার বাবাই থাকতেন। হ্যাঁ, মহামন্ত্রীকে চেনেন তো? না আমি
আমি আজ পর্যন্ত দেখিনি মহম্মদ মৈত্র কে আছে। হ্যাঁ, ও তো চলতে পারে না, তো করবে কি? ওনার অনেক বয়স, 70 দিয়ে ওভার আছে। তাহলে এই ফ্ল্যাটটায় কি থাকছে? ওরা মা বাবা চা থাকে, কবি কবে কোনো কোনো সময় আসে, চলে যায়। রিয়েল মৈত্র, মঞ্জু মৈত্র। এখানে থাকতেন উনি দাদাভাই এই ফ্ল্যাটে? উনি থাকতেন এই ফ্ল্যাটে? আমরা জানি না, আমরা গাড়ি চালাই, আমরা কি করব? এই সামনে এনারা বাড়ি আছে আলিপুরে। তল্লাশির পর এবার নোটিশ, সৌরভ বিশ্বাসকে তলব করলো আয়কর দফতর। এপ্রিলের প্রথম সপ্তাহে মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাইকে হাজিরার নোটিশ। বুধবার থেকে আজ ভোর রাত পর্যন্ত সৌরভ বিশ্বাসের বাড়িতে তল্লাশি চালায় আয়কর দফতর। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অমিত। অমিত, আমরা জানি যে টানা তল্লাশি অভিযান আয়কর দফতরের সৌরভ বিশ্বাসের বাড়িতে, এখনো পর্যন্ত এই অভিযান শেষে কি কি তথ্য সামনে আসছে, কি কি নথি তারা উদ্ধার করেছে? দেখো, আয়কর রিটার্ন সংক্রান্ত তথ্য তারা যেমন খতিয়ে দেখেছে, একই সঙ্গে স্বরূপ বিশ্বাসের ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য তারা খতিয়ে দেখেছেন। গত বুধবার ভোর থেকে আজকে ভোর পর্যন্ত কিন্তু এই তল্লাশি অভিযান জারি ছিল। সেক্ষেত্রে আয়কর দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে যে তাকে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে তাদের আয়কর বিভাগে আয়কর ভবনে তাকে ডেকে পাঠানো হয়েছে, তাকে নোটিশ সার্ভ করা হয়েছে। আরো বেশ কিছু বিষয়, তার আয়কর সংক্রান্ত এবং আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে আরো বেশ কিছু ক্লারিফিকেশন প্রয়োজন, তো সেই কারণেই তাকে নোটিশ সার্ভ করা হয়েছে। এমনটা কিন্তু আয়কর দপ্তর সূত্রে খবর। ধন্যবাদ অমিত। রাজনৈতিক উদ্দেশ্য প্রণীতভাবে এতদিন ধরে যে এরা করলো, আমি জানি না ওদের আইডেন্টিফিকেশন, মানে ওদের কি ইনভেস্টিগেশনে কি রিপোর্ট সেটা আপনারা নিশ্চয়ই জানবেন। কিন্তু আমার বাড়ি থেকে কোনো ক্যাশ সিজ হয়নি, কোনো অর্নামেন্ট সিজ হয়নি, কোনো পেপারস সিজ হয়নি। তো তারপরে কেন হলো সেটা ওনারাই বলতে পারেন। আর্থিক বিষয় জানতে চাইনি, যা যা আনসার চেয়েছেন প্রত্যেকটা আনসার আমরা দিয়েছি। কেবলমাত্র উপার্জনের উৎস, শুধুমাত্র উপার্জনের উৎস এবং তার সমস্ত সোর্স আমরা দেখিয়েছি, সমস্ত ডকুমেন্টেশন দেখিয়েছি। ওনারা দেখে বললেন থ্যাংক ইউ, আমাদের আর কিছু নেই। বিভিন্ন কারণে দেশে বিভিন্ন জায়গায় বিরোধীদের বাড়িতে রেড চলছে। দুজন মুখ্যমন্ত্রী অলরেডি গ্রেপ্তার হয়েছেন। আমরা বিরোধী রাজনৈতিক দল করি, তার জন্যই আমাদের বাড়িতে এরকম ইডি, সিবিআই, আইটি এগুলো রেড হবে, খুব স্বাভাবিক। আমরা তৃণমূল কংগ্রেস করি, তাই আমাদের বাড়িতে আজকে রেড হচ্ছে। যদি বিজেপি কোন নেতা মন্ত্রীর বাড়িতে রেড হয়েছে আপনারা দেখাতে পারবেন? আমার তো একটাই ব্যাংক অ্যাকাউন্ট এবং সেটা ডিটেলস দিয়ে দিয়েছি, এবং সেটা পলিটিক্সে আসার অনেক আগে থেকে আমার স্যালারি অ্যাকাউন্ট সেটা রয়েছে। জলের মতো হিসেব পরিষ্কার ছিল। একদিনের মধ্যে ওনাদের সমস্ত যা যা কোয়ারিজ ছিল আমরা কমপ্লিট করে দিয়েছিলাম। তারপরেও ওনাদের উপরে চাপ ছিল, সেই চাপের জন্য ওনারা ওয়াইন্ড আপ করতে পারছিলেন না, সেটা ওনারাও স্বীকার করছিলেন বারবার। মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার 41 লক্ষ টাকা। গতকাল চন্দ্রনাথ সিনহার বাড়িতে 14 ঘন্টা ইডি তল্লাশি চালায়। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দাবি, রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রীর বাড়ি থেকে 41 লক্ষ টাকা উদ্ধার হয়েছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ রুজ। ইন্দ্রজিৎ, আমরা জানি রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে সেখানে তল্লাশি অভিযান, কি কি উদ্ধার করা হয়েছে এবং নথিও বা কি নেওয়া হলো? দেখো, একদমই যেটা বলে রাখবো, সকাল 9টা থেকে শুরু করে তল্লাশি শুরু হয়েছিল এবং রাত্রি 10টা 40 নাগাদ সেই তল্লাশি শেষ হয় এবং তারপরে ইডি আধিকারিকেরা চলে যায়। এবং শুধুমাত্র তল্লাশি না, সেখানে কিন্তু মন্ত্রীকে বসিয়ে রেখে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। আমরা সূত্র মারফত যেটা জানতে পারছি, মন্ত্রী চন্দ্রনাথ সিংহের যে বাড়ি, সেই বাড়ির মধ্যে তার ছেলের একটি রুম রয়েছে এবং সেই রুমের মধ্যে একটি ডিজিটাল লকার ছিল। সেই ডিজিটাল লকার থেকে 41 লক্ষ টাকা কিন্তু উদ্ধার করা হয়েছে। একদম 41 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে এবং এই দাবিটাই করছে ইডি। পাশাপাশি চন্দ্রনাথ সিংহের যে মোবাইল ফোন, সেই মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছে এবং সেই সমস্ত নথি শিক্ষা নিয়োগ যে দুর্নীতি, তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, এমনটাই কিন্তু ইডির পক্ষ থেকে দাবি করা হয়েছে। যদিও এই সমস্ত বিষয় নিয়ে মন্ত্রী চন্দ্রনাথ সিংহ কোনো বক্তব্য বা মন্তব্য করতে চাননি। তিনি যখন কালকে ইডি আধিকারিকেরা বাড়ি ছেড়ে চলে যান, তখন তিনি বলেন যথেষ্ট সহযোগিতা করেছেন এবং যা প্রশ্ন করেছেন তার উত্তর দিয়েছেন এবং এর বেশি আর কিছু বলবেন না, এমনটাই কিন্তু মন্ত্রী জানিয়েছেন। যদিও ইডি সূত্রে দাবি করা হচ্ছে 41 লক্ষ টাকা, 2টি মোবাইল ফোন, পাশাপাশি বেশ কিছু নথি, যে নথিগুলি একদমই শিক্ষা নিয়োগ যে দুর্নীতি, সেই দুর্নীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সেই ধন্যবাদ ইন্দ্রজিৎ।
আমরা এই মুহূর্তে তিনটি জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি একযোগে। আমরা দেখলাম আইটিইটির পর এবার আয়কর দপ্তর, সেখানেও যেমন তল্লাশি অভিযান, এবং সিবিআই মহা মৈত্রের বাবার বাড়িতে আজ সকাল থেকে সিবিআই হানা, এবং পাশাপাশি আমরা দেখলাম যে সৌরভ বিশ্বাসের বাড়িতে সেখানে আইটির হানা এবং পরবর্তী সময় নোটিশ থাকে, এবং চন্দ্রনাথ সিনহার আমাদের রাজ্যের মন্ত্রী তার বাড়িতেও কিন্তু ইডির তল্লাশি অভিযান। আর এই সার্বিকভাবেই আমরা কথা বলেছিলাম তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। তিনি যেমন মন্তব্য করেছেন, তিনি বলছেন যে বিজেপি কেন্দ্রীয় এজেন্সিগুলোকে কাজে লাগাচ্ছে, নার্ভাস হয়ে পড়েছে। কি বলেছেন শুনবো। নরেন্দ্র মোদী নার্ভাস হয়ে গেছেন 2024-এ কি হয় তার মনের ভাব, এবং সেক্ষেত্রে এই ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স ইত্যাদি তাদেরকে নিজের দলীয় সংগঠন হিসেবে কাজে লাগিয়ে অপোজিশনের বিরুদ্ধে, বিরোধী দলগুলোর বিরুদ্ধে একটা তোলপাড় করার চেষ্টা করবেন, এবং তাদের নির্দেশে তারা এখন দৌড়চ্ছেন সব জায়গায়। যত আঘাত আনবেন তত আমরা বেড়ে উঠবো। এগুলো সমস্তই হচ্ছে মোদির নার্ভাসনেসের ম্যানিফেস্টেশন, চিহ্ন। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। শ্রমিক দা, আপনাকে নিউজ 18 বাংলায় স্বাগত। শ্রমিক দা, জয়প্রকাশ মজুমদার প্রতিক্রিয়া আমরা নিয়েছি। তিনি যেমনটা বলছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নার্ভাস হয়ে পড়েছেন, কেন্দ্রীয় এজেন্সিগুলোকে দিয়ে ভয় দেখানো হচ্ছে ভোটের আগে। কি বলবেন? কে বিবৃতি দেবেন সেটা বড় কথা নয়, তৃণমূল কংগ্রেসের সব বিবৃতি এক। আমার বিবৃতি অত্যন্ত ছোট্ট, যে নরেন্দ্র মোদী গভীর রাতে আতঙ্কিত হয়ে চন্দ্রনাথ সিনহার বাড়ির খাটের তলায় 41 লক্ষ টাকা ঢুকিয়ে দিয়েছে। আর অমিত শাহ আরো ভয় পেয়ে গিয়ে সে 100টা চাকরির গোপন তালিকা বার করে তার বালিশের নিচে ঢুকিয়ে দিয়ে চলে গেছে। কোনো পশ্চিমবঙ্গের মানুষ মূর্খ নয়, যে ছেলেগুলো রাস্তায় বসে আছে প্রতারিত মেধা নিয়ে, তাদের সঙ্গে এ ধরনের তুচ্ছতাচ্ছিল্য করা বা এভাবে তাদের অপমান করবার কোনো অধিকার কেউ কাউকে দেয়নি। যাদের আপনারা ফোন করে বিবৃতি নিচ্ছেন, আমার নাম্বারও জানেন, তাদের নাম্বারও জানেন, সবাইকে একটা জুন মাসের 7 তারিখে ফোন করবেন। আমি আমার দলের পক্ষ থেকে আপনার কাছে অনুরোধ রাখলাম, প্লিজ 7 তারিখে জুন মাসে একটা টেলিফোন করবেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ শ্রমিক বাবু। কথা বলছিলাম বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে।